পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের স্বাধ্যায় আরম্ভ করছি। আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি। আমরা আজকে পড়ছি 179 পাতা থেকে। 23/9/1980 কলকাতা। ঘোরাঘুরি বেড়ে গেছে, কলকাতার ভেতরে ও বাইরেও। ধর্মসভায় বক্তৃতা দেবার আমন্ত্রণ পাচ্ছি অনেক। ধর্ম আলোচনার সঙ্গে সঙ্গে যুব সংগঠনের ওপরেও জোর দিচ্ছি, এতেও ভালো সাড়া পাচ্ছি। চেতলা, বেনেপুকুর, কালীঘাট, এন্টেলি, লেক মার্কেট, শিয়ালদা ইত্যাদি অঞ্চলে শক্তিশালী গ্রুপ গড়ে উঠেছে। ওদিকে মেদিনীপুর, চিত্তরঞ্জন, দুর্গাপুর, তমলুক, আসানসোলেও। জোর দিচ্ছি মেয়েদের জুডো, ক্যারাটে শেখার ওপরেও। বেশ কয়েকটি জায়গায় এটা শুরুও হয়ে গেছে। স্বামীজি অনেক আগেই বলেছিলেন যে আত্মরক্ষামূলক শিক্ষা দরকার মেয়েদের। পশ্চিমবঙ্গে বর্তমান যা অবস্থা, দুর্বৃত্তায়ন যেভাবে বাড়ছে, পুলিশ যেভাবে জনতার চেয়ে নেতাদের স্বার্থেই কাজ করছে, এটা ভবিষ্যতে আরও বাড়বে বলে মনে হয়। এই অবস্থায় মেয়েদের নিরাপত্তা তো কমে যাবেই। এখন থেকেই যদি নিজেরা সক্রিয় না হয় আত্মরক্ষায়, তাহলে তারা বিপদে পড়বে। চেতলা, দুর্গাপুর, চিত্তরঞ্জনে তরুণী ও যুবতীদের খুব উৎসাহ দেখলাম জুডো, ক্যারাটে শেখায়। একটা বিষয় লক্ষ্য করছি ধর্মের ক্ষেত্রে। একদিকে যেমন চিরাচরিত ধর্মের প্রবণতা, মন্দিরে যাওয়া, ভজন কীর্তনে যোগ দেওয়া, ধুমধাম করে সার্বজনীন পুজো করা, ব্রত উপবাস করা ইত্যাদি। অন্যদিকে ধর্মের তত্ত্ব ও সাধনার ব্যাপারেও সিরিয়াসনেস চোখে পড়ছে। গ্রামীণ মানুষের মধ্যে ধর্মপ্রভাব আছে আগে থেকেই, কিন্তু আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, খড়গপুর ইত্যাদি শিল্পোন্নত জায়গাগুলিতে ইঞ্জিনিয়ারদের মধ্যেও এই আগ্রহ বাড়ছে। কিন্তু কেন? মেদিনীপুর, বর্ধমান, কলকাতার মতন উচ্চশিক্ষিত বহুল জায়গায় এত মানুষ কেন আসেন বক্তৃতা শুনতে? মেদিনীপুর, বর্ধমানে আরেক অভিজ্ঞতা হলো। বক্তৃতা শোনার পর সিপিএম, সিপিআইয়ের অনেক সদস্য আমায় প্রণাম করে বললেন, আশীর্বাদ করুন, টিকিট পেয়েছি, পাস যেন করি। জিজ্ঞেস করলাম কিসের টিকিট, কী পরীক্ষা? শুনলাম যে পঞ্চায়েত নির্বাচনে দাঁড়াবার জন্য পার্টির মনোনয়নপত্র পেয়েছেন। সদস্যরা অধিকাংশই যুবক। কোলাঘাট অঞ্চলের এক বামপন্থী নেত্রী এমএলএ রামকৃষ্ণ কথামৃতের আলোচনা শুনতে এসেছেন। চন্দননগরের কাছে এক কালী মন্দিরে বক্তৃতা দিতে গেছি, গিয়ে দেখি সেখানে সভাপতি হয়ে এসেছেন সিপিএমের পরিবেশ মন্ত্রী ভবানী মুখার্জি। মনে হলো নাস্তিকতা নয়, মানুষ নতুন ধর্মের ধর্ম চাইছে, যে ধর্ম তার বাস্তব সমস্যা মেটাবে, তাকে শান্তি দেবে। মানুষের কৌতূহলও বাড়ছে, ধর্ম নয়, ধর্মের মধ্যে আধুনিক চেতনা খুঁজছে। কালীঘাটে শিবানন্দগিরি মহারাজের ভজন অনুষ্ঠান 15 দিন ব্যাপী। যুবক যুবতীর সংখ্যাই বেশি। আজকের মানুষ তবে কি চাইছে? নাস্তিকতা নয়, মানুষ চাইছে আস্তিকতার এক নতুন মাত্রা। মানুষ আজ নতুন করে ধর্মকে বুঝতে চাইছে, নিজের আধুনিক মানসিকতা দিয়ে বুঝতে চাইছে। ধর্ম উপদেষ্টার কাছে অভিভাবক সুলভ উপদেশ চাইছে না মানুষ, সে চাইছে তিনি নেমে আসুন তার কাছে, তার সমস্যা বুঝুন, তার কাঁধে হাত রেখে সমব্যথী হন। মানুষ চাইছে আধুনিক মননে উদ্দীপ্ত এক সহানুভূতিশীল ব্যক্তিকে। আজকে ধর্মকে গণতান্ত্রিক হতে হবে, মানুষকে স্বাধীনতা দিতে হবে, মুক্ত চিন্তাকে আবাহন জানাতে হবে। আধুনিক মানুষের জন্য দরকার আধুনিক ধর্ম। বুদ্ধি ও আবেগের সমন্বয়ে জীবনমুখী ধর্ম চাইছে মানুষ। আজকের মানুষ স্বাধীন চিন্তাকে বিসর্জন দিতে রাজি নয়, স্বর্গ নরক নয়, জীবন জিজ্ঞাসার তাগিদে সে ধর্মকে বুঝতে চাইছে। আচার প্রথা নয়, চেতনার উত্তরণ চাইছে। ধর্মে বৈচিত্র্য চাইছে, পরীক্ষা নিরীক্ষায় সে উৎসাহী। 16/11/1980। বেশ কয়েক সপ্তাহ ধরে অদ্ভুত অনুভূতি হচ্ছে ধ্যানে। চেতনা বিন্দু হিসাবে আমি বোধে স্থির হয়ে থাকি, এমন অবস্থা ছিল আগে। কখনো কখনো ওই চেতনা বিন্দু পরিণত হতো চেতনা সাগরে। এক নিস্তরঙ্গ সাগর যেন আমি।
কিন্তু কয়েক সপ্তাহ ধরে একটা পরিবর্তন শুরু হয়েছে। ওই চেতনা বিন্দু হিসাবে যে আমি ছিলাম, সেই আমিটা প্রসারিত হচ্ছে। মন প্রসারিত হয়ে শরীরের বাইরে আসে এবং সূক্ষ্ম দেহ নিয়ে ঘুরে বেড়ায়। এই অভিজ্ঞতা অনেকবার হয়েছে, কিন্তু এখন মন নয়, আমি চেতনা প্রসারিত হচ্ছে। প্রসারিত হয়ে যেন ঘরের মতো হয়ে গেল। যে ঘরে বসে ধ্যান করছিলাম, সেই পুরো ঘর জুড়ে আমার আমি বোধ। এই ঘরটা যেন আমি। ভয় পেয়ে গিয়েছিলাম, এ কী হলো, ঘরটাকে আমি বলে মনে হচ্ছে কেন? ধ্যান ভেঙে গিয়েছিল। ভাবছিলাম, এ কেমন অভিজ্ঞতা, শাস্ত্রে তো এ ধরনের কিছু পড়িনি। কি হয়েছিল আমার? পরদিন ধ্যানেও সে একই অনুভূতি হয়েছে। আরও 2-1 দিন এমন অনুভূতি হলে ঠিক করেছিলাম যে এবার ভয় না পেয়ে ধ্যান চালিয়ে যাব, দেখি কি হয়। সেদিন ঘরের সঙ্গে হলঘর, সিঁড়ি, বারান্দা জুড়ে প্রসারিত হলো এই আমি চেতনা। এই সব কিছু যেন আমারই অংশ, এমন অনুভূতি হলো। পরদিন ভেবেছিলাম যে মন্মথ মহারাজের সঙ্গে কথা বলবো এ ব্যাপারে, জিজ্ঞেস করব, কিন্তু পরে মনে হলো মহারাজের কথা আমাকে প্রভাবিত করতে পারে। এজন্য নিজেই দেখব, নিজেই বোঝার চেষ্টা করব ব্যাপারটা। 2 দিন পর ভয়ানক অভিজ্ঞতা হলো। আশ্রমের পুরো 4 তলা বিল্ডিংটাই আমার সামনে ছবির মতো ভেসে উঠল, আর একাত্মবোধ অনুভব করলাম এর সঙ্গে। আমি এই বিল্ডিং, এমন স্পষ্ট অনুভূতি হলো। ধ্যান ভেঙে গেল, মন শান্ত, কিন্তু অনুভূতিটা এখনও রয়েছে স্মৃতি হয়ে। ভয় পেয়েছিলাম খুব, নিজেকে বিভ্রান্ত মনে হচ্ছিল। এই অনুভূতির অর্থ কী? একটা 4 তলা বাড়ি হয়ে গিয়েছিলাম আমি। স্বপ্ন দেখছিলাম না তো? আবার ভাবলাম যে এমন স্বপ্ন তো কেউ দেখে না, স্বপ্ন তো বাস্তবেরই প্রতিফলন, আর আমি তো ঘুমোচ্ছিলাম না যে স্বপ্ন দেখব। ব্যাপারটা কি হয়েছিল তাহলে? আমার আমিটা এত বড় হয়ে গিয়েছিল কিভাবে? মনে হচ্ছিল যে 4 তলায় ঘরে বসেই আমি 1 তলার ঘরের দরজা খুলতে পারি। এই অনুভূতির সময়ে আমার শরীর বা মন প্রসারিত হয়েছিল এমন নয়। আগে যেমন মন প্রসারণের অনুভূতি হয়েছিল তেমনও নয়, কেবল আমার আমি চেতনার বিস্তৃতি। এর আগে মনের প্রসারিত হবার অনুভূতি অনেকবার হয়েছে, কিন্তু বর্তমানে যা হচ্ছে তা হলো চেতনার প্রসার। এই দুয়ের মধ্যে পার্থক্যটা স্পষ্ট বুঝতে পারছি। আগে মন প্রসারিত হয়ে শরীরের বাইরে যেত, অন্য ঘরে, দূরে কোনো জায়গায় যেত, কাছে দাঁড়িয়ে নিজের স্থূল শরীরকে অনুভব করত। আমি বুঝতে পারতাম, অনুভব করতাম মনের এই প্রসারিত হওয়াকে, যাতায়াতকে। বুঝতাম যে মন বা সূক্ষ্ম শরীর এই কাজগুলো করছে, আর আমি অনুভব করছি। আমি চেতনা যে আমার মন থেকে আলাদা, এই পার্থক্য থাকতো। এই পার্থক্যকে বুঝতে পারতাম। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে অন্যরকম অনুভূতি হচ্ছে। এখন ধ্যানে আমি চেতনাই প্রসারিত হচ্ছে। যে আমিটা মনের যাতায়াত অনুভব করত, এখন সেই আমিটাই প্রসারিত হচ্ছে। আশ্চর্যজনক অনুভূতি। আগে অন্যরকম অভিজ্ঞতাও হয়েছিল। চেতন বিন্দুতে আমি বোধে অনেকক্ষণ স্থির হয়ে থাকলে অনেকবার এমন হয়েছে যে সব কিছু বিলুপ্ত হয়ে গেছে মন থেকে, মনে হয় আমি বোধটাও নেই, যেন এক শূন্য অবস্থায় স্থির হয়ে আছি। ধ্যান করছি, এই বোধটাও নেই। এক চেতন সত্তার মধ্যে যেন লীন হয়ে গেছি আমি। এক অদ্ভুত চেতনাময় সত্তা থাকতো। এতে আমি ভাব নেই, আমি আছি প্রায় বিলীন আমি অনুভব নিয়ে। কিন্তু আজকাল যে অনুভবটা হচ্ছে সেটা ওই রকম নয়। আমি অনুভবটার বিস্তার ঘটছে। আগের আমি ভাবটা যেন বিন্দু সত্তায় থাকতো, এখন সেটা বড় বৃত্তে। পরশু ও গতকাল ধ্যানে এই বৃত্তের মধ্যে ছায়াময় কিছু আকৃতির অনুভব হলো। আমি আছি চেতনা সাগর হয়ে, আর এই আমি সাগরে ভেসে উঠছে নানান মুখ, আকৃতি, উঠছে আবার মিলিয়ে যাচ্ছে। ধোঁয়ার মতো স্পষ্ট দেখা যাচ্ছে না, অবশ্য ঠিক দেখা নয়, দেখছি না, অনুভব করছি। ওগুলোকে জানার ইচ্ছে হচ্ছে না, চেনার ইচ্ছে নেই, কোনো বিস্ময় বা আগ্রহও নেই আমার ওগুলোকে নিয়ে।
শুধু অনুভব করছি। ধ্যানের পর চোখ খোলা অবস্থায় যখন এই অনুভূতির কথা মনে পড়ছে, তখন প্রশ্ন জাগছে মনে যে কি দেখলাম, ওই আকৃতিগুলো কিসের, কি অনুভব করছিলাম। এসব প্রশ্ন জাগছে ধ্যানের পর। ধ্যানের মধ্যে এমন কোনো প্রশ্ন ছিল না। ওইগুলো সত্য না মিথ্যা তা জানতেও আগ্রহ হয়নি। মনে হয় বেশ কিছুক্ষণ এমন অনুভূতিতে ছিলাম। পরে ভয়ের রেশ দেখা দেয় আমার মধ্যে। আমি ভাব এত বড় হয়ে উঠেছিল, এত বিস্তারিত হয়েছিল যে এক অজানা ভয় জেগে ওঠে, হয়তো কয়েক মুহূর্তের জন্য, আর তারপরেই ধ্যানের গভীরতা কমতে থাকে। ধ্যানের পর যখন চোখ খুললাম, কিছুক্ষণের জন্য বিভ্রান্ত লাগছিল নিজেকে। মনে হলো এক বিশাল আমিকে বেঁধে রাখা হয়েছে এই শরীরের মধ্যে। বেশ কিছুক্ষণ বসেছিলাম আসনে। শরীর আর মনের মধ্যে ব্যালেন্স আনতে পারছিলাম না। আমি যে এই শরীরের মালিক নই, আমার ইচ্ছে বা আদেশে হাত পা আর কাজ করছিল না। ঘাবড়ে গিয়েছিলাম। ধীরেশানন্দ মহারাজকে জিজ্ঞেস করেছিলাম এই ব্যাপারে। অদ্বৈত বেদান্তি সাধু, হিমালয়ে বহু বছর তপস্যা করেছেন, বেদান্তের পণ্ডিত। আমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন। পরে বললেন, মনে হচ্ছে এটা বিশ্ব চেতনার অনুভব। সাধক যখন ব্যক্তি চেতনাকে অতিক্রম করেন, বিশ্ব চেতনার স্পর্শ পান তিনি। মনে করো এক বিশাল সাগর, সেই জলে কোথাও কোথাও ঠান্ডায় জমে বরফ হয়ে আছে। এর মধ্য থেকে এক টুকরো বরফ তুলে নাও, ওই সাগরের জল থেকেই ওই বরফের টুকরো তৈরি হয়েছে। এই বিশাল সাগর যেন বিশ্ব চেতনা, আর বরফের টুকরো হলো ব্যক্তি চেতনা। অনেক বরফ টুকরো ছড়িয়ে রয়েছে চারিদিকে, আর এই টুকরোগুলো বিভিন্ন প্রাণী, পশু, মানুষ। বরফের একটা টুকরো তোমার শরীর, টুকরোর মধ্যে যে জল সেটা তোমার মন। এই তুলনা থেকে কল্পনা করো যে গরমে বরফ টুকরো থেকে জল বেরিয়ে সাগরের জলে গিয়ে মিশে যাচ্ছে। এটাই হলো ব্যক্তি চেতনার মিশে যাওয়া বিশ্ব চেতনায়। বরফের টুকরোটা শরীর, কিন্তু একটা শক্তি দানা বেঁধে রেখেছে কিছু জলকে টুকরো হিসাবে। ওই শক্তিকে ঠান্ডা শক্তি বলতে পারো, কিংবা অণুগুলির মধ্যে আকর্ষণী শক্তি বলতে পারো। ব্যক্তি চেতনার ক্ষেত্রে এই শক্তিটা হলো আমি ব্যক্তি বা আমি প্রাণী ভাব। তোমার আমি ভাবই ধরে আছে তোমার ব্যক্তি চেতনাকে। যখন এই আমি ভাব দুর্বল হতে থাকে, বরফের টুকরো গলতে থাকে, বরফের ভেতরের জল বাইরে সাগরের জলের সঙ্গে মিশে যাওয়ার উপক্রম হয়। এটাই তুমি অনুভব করেছো ধ্যানে। ব্যক্তি চেতনা মিশতে চলেছে বিশ্ব চেতনায়। এটা কি ব্রহ্মজ্ঞানের দিকে যাত্রা? আমার প্রশ্ন। না না, হাসলেন মহারাজ, বিশ্ব চেতনার পরেও আছে অনেক কিছু। বিশ্ব চেতনা এক বিরাট এবং গুরুত্বপূর্ণ মাইলস্টোন। তোমার সাধনায় এক নতুন দিগন্ত খুলে যাচ্ছে। বিশ্ব চেতনায় এখন পুরো প্রবেশ করনি তুমি। দিল্লি থেকে ট্রেনে এসে হাওড়া স্টেশনে নেমে স্টেশনের বাইরে এসেছো। আবার হাসলেন মহারাজ। অনেক গাড়ির যাতায়াত দেখতে পাচ্ছ, একটু দূরে হাওড়া ব্রিজ। তবুও এটা কলকাতা নয়, আরও একটু যেতে হবে, ব্রিজ পেরোতে হবে। এই অনুভূতিকে মনে ভয় হচ্ছে কেন? এটাই হয়, বরফের টুকরো গলতে হলে ভয় তো পাবেই। খাঁচা খুলে দিলেও পাখি বেরিয়ে আসতে চায় না খাঁচা থেকে, ভয় পায়। এত বড় আকাশ, সে থাকবে কোথায়? এতদিনের নিরাপদ আশ্রয় ছাড়তে ভয় হওয়া তো স্বাভাবিক। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, নিজের সাধনা চালিয়ে যাও। জিজ্ঞেস করলাম, বিশ্ব চেতনায় গেলে কেমন অনুভব হয়? সেটা এখন জেনে কি করবে? ধ্যানের আরও গভীরে যাও, নিজেই অনুভব করতে পারবে। আমি নাছোড়বান্দা, কিছুটা ইঙ্গিত দিন, হিন্টস দিন। আপনার মতন বেদান্তি মহাসাধককে যখন পেয়েছি, তখন কিছু তো বলতেই হবে। ব্যক্তি চেতনাকে ছাড়িয়ে গেলে আমির রূপ কেমন হয়? মহারাজের উত্তর, স্বপ্ন দেখতে দেখতে কেউ যদি প্রশ্ন করে জাগ্রত অবস্থায় আমার আমির রূপটা কেমন হবে, কি বলবে তাকে? এটাই তো বলবে যে জেগে ওঠো, নিজেই অনুভব করবে। তোমার প্রশ্নের উত্তরেও আমি একই উত্তর দেব।
মনে করো অতীতের কথা, যখন তোমার মন শান্ত হয়ে আমিকে চেতনাবিন্দু হিসাবে অনুভব করেছিলে, সেই অনুভবকে কি ব্যাখ্যা করতে পারবে কোনো অশান্ত মনের মানুষকে? সেদিন তো তুমি নিজের আমিকে অন্য রূপে অনুভব করেছিলে, তাই না? সাধন পথে যতই এগোবে তোমার আমি বোধ পাল্টে যেতে থাকবে। এটা তো তোমার অভিজ্ঞতা। প্রকৃত আমির সন্ধান যতক্ষণ না পাচ্ছ ততক্ষণ এই পরিবর্তন বা সংশোধন চলবে। পরমাত্মার দিকে চলতে চলতে জীবাত্মার কী কী অবস্থা হয় সেগুলো অনুভব করেছো, আরও অনেক রকম অনুভব হবে পরে। দেখতে দেখতে এগিয়ে চলো। যাত্রাপথের বাঁকগুলোকে জেনে নাও, অধৈর্য হয়েও না। আমরা আজকে পড়লাম 185 পাতা পর্যন্ত। পরের দিন এরপর থেকেই আরম্ভ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।